বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব যেখানে প্রতি মুহূর্তে তোমাকে বিশ্বের সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডার সঙ্গে লড়াই করে বাঁচতে হবে। তবে শুধু অ্যানাকোন্ডা নয়, এই যে গ্রুপটাকে দেখতে পাচ্ছ তারা সবাই ভুল করে এমন একটা জায়গায় চলে আসে যেটাকে বলা হয় সাপেদের রাজ্য। একবার ভাবো তো, তুমি তোমার চোখের সামনে হাজার হাজার সাপকে কিলবিল করতে দেখছো। তারা তোমাকে যে কোনো সময় ছোবল মেরে দেবে। তাহলে তুমি ওখানে সার্ভাইভ করবে কিভাবে? তোমরা যারা সাপে ভয় পাও তারা দয়া করে আজকের মুভিটা দেখো না, কারণ পরে আবার আমাকে গালি দিতে পারো। গল্পের শুরুতেই আমরা ক্রিয়েটর নামের এক ব্যক্তিকে দেখতে পাই। তার নেতৃত্বে একটা দল ঢুকে পড়েছে গভীর রহস্যময় জঙ্গলে। এই জায়গাটা সাপেদের আবাসস্থল নামেই পরিচিত। সব জায়গায় প্রায় বিভিন্ন রকম ভয়ঙ্কর সাপের আনাগোনা, কিন্তু এদের মধ্যে রাজার সাপটাই হলো সব থেকে বেশি ভয়ঙ্কর, যার ওজন বোধহয় কয়েকশো টন। এটি পৃথিবীর সব থেকে বড় আর হিংস্র সাপ। এত সব ভয়ঙ্কর সাপ থাকা সত্ত্বেও ওই দলটা একটুও ভয় না পেয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে সাপগুলোকে ধরার জন্য। একটা ছোট নদী পার হয়ে এরপর তারা মানচিত্র দেখে জঙ্গলে আরো গভীরে চলে যায় আর খুঁজতে খুঁজতে পেয়ে যায় এমন একটা গর্ত যেখানে একসঙ্গে অনেকগুলো সাপ রয়েছে। তাদের মধ্যে দুইজন তো এটা দেখে খুব খুশি হয়ে পড়ে আর ভাবে যে এই বোধহয় তাদের কপাল খুলে যাবে। তারা একের পর এক চারপাশে যত সাপ পাচ্ছিল সবগুলোকে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। তবে তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। লং হেয়ার নামের একজন তার সঙ্গী সব ছোট আর বড় ব্যাগগুলোকে নৌকায় তুলে দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই পানির মধ্যে থেকে উঠে আসে বিশাল একটা সাপ। লং হেয়ার কিছু বুঝে ওঠার আগেই তো সাপ তার পুরো শরীর পেঁচিয়ে ভয়ঙ্কর থাবা দিয়ে বসে। এটা দেখে অন্য একজন যখন পালাতে যাবে তখন এই সাপটাও তাকে সেখানে মেরে ফেলে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো তার দলের দুইজনকে এইভাবে মারা যেতে দেখে ক্রিয়েট কিন্তু একটুও চিন্তিত নয়। সে একদম শান্তভাবে দাঁড়িয়ে দেখছিল কিভাবে এত বড় সাপটা তার দলের একজনকে গিলে খেয়ে ফেলছে। তো ঠিক তখনই মনে হয় এই বড় সাপটা কিছু একটা দেখে ভয় পাচ্ছে, তাই দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ জঙ্গলে প্রবেশ করেছে তার থেকে বড় সাপ রাজা অ্যানাকোন্ডা। অন্যদিকে বাদলুয়াং নামের এক লোকের নেতৃত্বে ট্যুরিস্ট দল থাইল্যান্ডে ঘুরতে যাচ্ছিল। তখন রাস্তা ভুল করে তারা বোটটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু একটু সামনে এগোতেই দেখে রাস্তাটা বন্ধ। তাই ওটা ক্লিয়ার করার জন্য তারা ওখানে ডায়নামাইটের ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা তো আর জানতো না যে যে জায়গায় তারা বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে এটা হলো সাপেদের রাজ্য। আর বিস্ফোরণটা ঘটানো মাত্রই তো হাজার হাজার সাপ ছিটকে গিয়ে তাদের নৌকার উপর পড়ে। এত সাপ দেখে তো সবাই ভয় প্রায় দিশেহারা হয়ে পড়ে, যে যার মতো প্রাণ নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর সাপেরা তো তখন চারপাশ থেকে সবাইকে তাড়া করে। এর মধ্যে কিছু লোক আবার ওই জাহাজের মধ্যে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে, যেমন বাক্সের ভিতর বা কোনো কিছুর নিচে। তবে কিছুক্ষণের মধ্যে সাপেরা ওই সব জায়গায় পৌঁছে যায়। তাই এই লোকেরাও সাপেদের হাত থেকে কোনোভাবেই নিস্তার পায় না। এদের মধ্যে এলে নামের একটা মেয়েকে তো সাপ পুরো পিছিয়ে ফেলে। তবে ভাগ্য ভালো থাকার কারণে তাদের গ্রুপের একজন লোক এসে সাপটাকে সাহস করে ধরে ফেলে দিয়ে এলেকে বাঁচিয়ে নেয়। গ্রুপে টিউলান নামের একটা মেয়ে ওখানে পানির একটা পাইপ দেখতে পায়, তাই বুদ্ধি করে সে তাদের বোট থেকে মোটরটা অন করে। পানির ঝটকায় সব সাপদেরই ওখান থেকে সরাতে থাকে। অন্যদিকে তাদের গ্রুপের ট্যুর গাইড বাদলুয়াং ওয়াশরুমের মধ্যে গিয়ে লুকিয়েছিল। উপরে তাকাতেই সে ছাদে একটা সাপ দেখতে পায়, আর ওটা তাড়াতে গিয়েই সে ওখানে কাঠ ভেঙে ফেলে, যার কারণে সেখানে সাপের একটা বাসা ভেঙে যায়। আর একসঙ্গে অনেকগুলো সাপ এসে লুয়াং এর গায়ে পড়ে। বন্ধুরা, বিশ্বাস করো এই দৃশ্য দেখে আমার সারা গা হাত পায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, এরপর তো লুয়াং নিজের প্রাণ বাঁচাতে সরাসরি ওয়াশরুম থেকে নদীর মধ্যে গিয়ে পড়ে, আর ভয়ে কাঁপতে কাঁপতে নদীটা পার হয়ে তীরে উঠেই একটা লম্বা শ্বাস নেয়। সে হয়তো বা ভাবছিল এবার হয়তো এসব সাপদের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে ঠিক ওই মুহূর্তে ডান দিকে ঘুরতেই দেখতে পায় আর একজন সাপ এসে তাকে হ্যালো বলছে। একদম ছোবল দিতে যাবে এমন অবস্থা। তবে ঠিক ওই সময় কেউ একজন এসে সাপটাকে পা দিয়ে চেপে ধরে। এই লোকটা ছিল কিন্তু বৃদ্ধ ক্রিয়েট।
অন্যদিকে তাদের সেই বোটে তো একটু আগে যে ছেলেটা এলেকে বাঁচিয়েছিল সে কানে ব্যথার যন্ত্রণায় হঠাৎ মাটিতেই শুয়ে পড়ে আর বুঝতে পারে যে তার কানে হয়তো কিছু একটা ঢুকে গিয়েছে। তখন ক্রিয়েট ওখানে গিয়ে তার নিজের হাতের রক্ত দিয়ে কান থেকে ছোট্ট একটা সাপের বাচ্চাকে বের করে আনে। বুঝতে পারছো বন্ধুরা, এখানে তো সব জায়গায় সাপ, কখন কোথায় কিভাবে সাপ ঢুকে যাচ্ছে কেউ বুঝতেই পারছে না। এখানে সবাইকে সাহায্য করছে ক্রিয়েট, কিন্তু এটা দেখে আবার টিউলানের মনে একটু সন্দেহ হয়, কারণ সে এটা বুঝতে পারছিল না যে এত বিষাক্ত সাপ ক্রিয়েটকে কামড়ানোর পরেও তার কিছু হচ্ছে না কেন। কারণ এত বিষাক্ত সাপের বারবার কামড় খাওয়ার পরেও যদি কোনো নর্মাল মানুষের কিছু না হয় তাহলে তো এটা অস্বাভাবিক বিষয়। তাই টিউলান লুয়ানকে বলে যে আমাদের উচিত এখান থেকে একটা নিরাপদ জায়গায় চলে যাওয়া, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তারা আর ওখান থেকে বের হতে পারে না। এরপর দেখা যায় ক্যাপ্টেন যখন নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিল তখনই সেখানে থাকা একটা কুকুরকে হঠাৎ করে কে জানি পানির মধ্যে টেনে নিয়ে গেল, আর সেখানকার পানি অদ্ভুতভাবে ঘোলাটে হয়ে যায়। বোঝা যায় যে নিশ্চয়ই পানির নিচে অনেক বড় কিছু একটা আছে। ঠিক ওই সময় আবার ক্যাপ্টেনের বড়শিটাও নিচে পড়ে যায়, তাই সে যখন ওটা হাত দিয়ে ওঠানোর চেষ্টা করে তখন তাকেও পানির মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়। কেউ তো কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে কি শুরু হয়ে গেল, এমনকি বনের পশু পাখিরাও সেখান থেকে পালাতে থাকে। তবে কেউ না বুঝলেও ক্রিয়েট ঠিকই ধরতে পারে সেই বড় সাপ মানে অ্যানাকোন্ডা হাজির হয়ে গিয়েছে। সবাইকে সতর্ক করে দিয়ে তো পানির ভেতর থেকে ফিশিং কার্ডটা দ্রুত তুলে আনে, কিন্তু ততক্ষণে সেখানেও সাপটা চলে এসেছে আর ওই ফিশিং কার্ডটা ধরে টান দেওয়ার কারণে ক্রিয়েট তখন পানির মধ্যে পড়ে যায়। কিন্তু ক্রিয়েট তো এত সহজে হাল ছাড়ার পাত্র নয়, সে দ্রুত ওখানে থাকা একটা নৌকার উপর উঠে বসে আর সেখানে থাকা একটা মাছ ধরার ধারালো লাঠি সাপটার গায়ে গেঁথে দেয়। সাপটা তো এতে আরো বেশি রেগে যায়। সে ক্রিয়েটকে এরপর পেঁচিয়ে ধরে সোজা নৌকা নিয়ে পানির মধ্যে চলে যায়। সবাই ভাবছিল ক্রিয়েটকে বোধহয় আর বাঁচানো গেল না, কিন্তু অলৌকিকভাবে তখন আবার সে পানি থেকে উঠে নৌকায় ফিরে আসে। সবাই তো পুরো অবাক হয়ে যায়, কিন্তু তারপর আবার আতঙ্কে কাঁপতে শুরু করে, কারণ ওই বিশাল অ্যানাকোন্ডা আবারও তাদের পেছনে চলে এসেছে। এরপর পেট থেকে একটু আগে যে ক্যাপ্টেন সে গিলে ফেলেছিল তাকে বের করে দেয়। সামনে তখন দাঁড়িয়ে ছিল সন্ন্যাসী, সে তো ভয় চিৎকার করতে থাকে আর দ্রুত ওখান থেকে পালাতে থাকে। কিন্তু এই সাপটাও তখন তাদের পেছনে তেড়ে আসে আর যে কোনো ভাবেই তাদেরকে একেবারে গিলে ফেলতে চায়। এই সাপের মুখ এত বড় যে অনায়াসে মনে হয় এখানে দুইজন ঢুকে যাবে। সবাই তো ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। তবে ক্রিয়েট তখন আবারও এসে সাপটার উপর আক্রমণ করে, যাতে করে সাপটা রেগে গিয়ে তার টার্গেট মানে সন্ন্যাসীকে ছেড়ে ক্রিয়েটকে আক্রমণ করে। ক্রিয়েট তো আসলে আগে থেকেই চালু, তাই সেখানে চালাকি করে সাপটাকে এক প্রকার বোকা বানিয়ে ফেলে। কিন্তু ওই সাপটাও তো এত সহজে হাল ছাড়ে না, সে ওই বোটের প্রত্যেকটা কোনায় কোনায় ক্রিয়েটকে খুঁজতে থাকে। এই সিচুয়েশনে সবাই এতটা বেশি ভয় পেয়ে থাকে যে কেউ ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। এরপরে সাপটা খুঁজতে খুঁজতে একটা ছোট্ট ঘরের মধ্যে সেই মোটা ছেলেটা আর একটা বাচ্চাকে খুঁজে পেয়ে যায়। তারা দুইজন সাপটাকে দেখে তো ভয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে টিউলানের কাছে। তবে সাপটাও তখন তাদেরকে মারার জন্য ওখানে চলে আসে আর একটা কাচের দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে যায়। ওই লোকটা তখন বুদ্ধি করে একটা মাটির জারের মধ্যে সাপের মুখটা ঢুকিয়ে ফেলে, যার কারণে ওই মুহূর্তের জন্য সাপটা তাদের কোনো ক্ষতি করতে পারে না। সাপটা তখন প্রাণপণে চেষ্টা করতে থাকে তার মুখ থেকে ওই মাটির জারটা সরানোর। একটা পর্যায়ে গিয়ে তো সে ওটা ভেঙে ফেলে, তবে এটা করতে গিয়ে সে পড়ে যায় ক্রিয়েটরের তৈরি করা একটা ফাঁদে, কারণ ক্রিয়েট আগে থেকে ওই সাপের জন্য সেখানে ফাঁদ পেতে রেখেছিল। তবে ঠিক ওই সময় হঠাৎ করে নৌকায় রাখা কাঠ থেকে আগুন ধরে যায়, যার কারণে এখন তো তারা আর কেউ এখানে থাকতে পারবে না। তাই বাধ্য হয়ে সবাই পানিতে ঝাঁপ দেয়। সবাই তো কোনো রকমের সাঁতার কেটে তীরে এসে প্রাণ বাঁচিয়ে নেয়। তবে যে নৌকাটাই ছিল তাদের একমাত্র থাকার জায়গা, সেটা তো পুরো আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তবে এখন তাদের সব থেকে জরুরি কাজ হলো যত দ্রুত সম্ভব এই জায়গা ত্যাগ করা। তখন ক্রিয়েট বলে যে আমার আরো একটা নৌকা আছে, তবে এটা সেখান থেকে কিছুটা দূরে, ওখানে হেঁটে যেতে আমাদের 2 দিন সময় লাগবে। যদি আমরা ভালোভাবে ওইখানে পৌঁছাতে পারি তাহলে নৌকাটা নিয়ে আমরা এই জায়গাটা থেকে বের হতে পারবো।
যদিও টিউলান তো এখানে ক্রিয়েটকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, কিন্তু এটা করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই, কারণ এলেকে এখান থেকে একটা বিষাক্ত পোকায় কামড়ে দিয়েছে। যদি তাকে 48 ঘন্টার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় তাহলে সে মারা যেতে পারে। আর ক্রিয়েটের ওই আরেকটা নৌকায় অলরেডি অ্যান্টিবায়োটিক আছে, তাই এখন তাদেরকে ওখানে যেতেই হবে। তাই সবাই মিলে তারা দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ে। তবে একটু দূরে এগোতেই একটা জায়গায় তারা কিছুক্ষণ রেস্ট নেয়, কিন্তু এখানে এসেও তাদের রক্ষা নেই। বিশাল অ্যানাকোন্ডাটা গন্ধ পেয়ে ঠিক এখানেও চলে আসে, আর প্রথমেই তো ওই ছোট্ট ছেলেটাকে টেনে নিয়ে যায়। টিউলান আর এই ছেলেটা তো বাচ্চাটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই সাপের শক্তির সঙ্গে তো তারা আর পেরে ওঠে না। তবে ভাগ্য ভালো যে ঠিক ওই সময় ক্রিয়েট সেখানে চলে আসে আর এই ছেলেটাকে সাপটার হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক ওই সময় তাদের গ্রুপে জম্বি নামের একজনের শরীরে একটা পরজীবী ঢুকে যায়। এটা কেউই লক্ষ্য করে না। এরপর সেখানে রাত হয়ে আসলে তারা একটা গুহায় আশ্রয় নেয়। তখনই ক্রিয়েটের মনে পড়ে যায় পুরনো একটা ঘটনার কথা। একবার সে ওই সাপের হাত থেকে বাঁচতে পুরনো একটা কফিনের মধ্যে লুকিয়েছিল। ওই কফিনটা নদীতে ভাসতে ভাসতে গিয়ে এমন একটা জায়গায় পড়েছিল যেখানে মূলত এই দলটা ক্রিয়েটকে খুঁজে পায়। সে সারাদিনই একটা মানচিত্র দেখত, যা দেখে তো লুয়াং এর বেশ কৌতূহল লাগে। তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কিসের। আর তখনই জানা যায় ক্রিয়েট আসলে ওখানে ওই সাপেদের রাজা, মানে বড় অ্যানাকোন্ডাকে ধরতে এসেছে। যদি একবার সে ওটাকে ধরতে পারে তাহলে বাকি জীবনটা সে পুরো টাকার উপর শুয়ে কাটাতে পারবে। টাকার কথা শুনেই তো তার চোখ যেন চকচক করে ওঠে। সে ক্রিয়েটকে বলে যে আমিও তোমার সঙ্গে আছি। তখন ক্রিয়েট তাকে সাবধান করে দিয়ে বলে এই কাজটা এত সহজ নয়। এই অ্যানাকোন্ডা কিন্তু এখানকার সব থেকে বড় এবং বিষাক্ত সাপ। সে শিকারের জন্য তার নিজের প্রজাতি মানে সাপকেও ছাড়ে না। কিন্তু লুয়াং এর তো টাকার কথা শুনে সব ভয় যেন এক নিমিষেই পালিয়ে যায়। আসলে লুয়াং এর সঙ্গে যে দলটা এসেছে এরা কোথাও ঘুরতে নয়, বরং সে তাদেরকে নিয়ে এসেছে থাইল্যান্ডে একটা সার্কাস দলে পারফর্ম করানোর কথা বলে। তবে তার আসল উদ্দেশ্য ছিল এদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া। এটা শুনেই তো ক্রিয়েট এবার মনে মনে একটু খুশি হয়ে যায়। তাহলে বোধহয় সে তার মতো একজন লোককে পেয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে সেই সন্ন্যাসী জম্বিকে কোথাও খুঁজে পায় না, যার শরীরে একটা পরজীবী ঢুকে গিয়েছিল। একটু খোঁজাখুঁজির পর সে দেখতে পায় যে জম্বি পাশে থাকা একটা ঝর্ণার মধ্যে গিয়ে পাগলের মতো পানি খাচ্ছে। আসলে তার শরীরে এমন একটা প্যারাসাইট ঢুকে গিয়েছে যেটা একবার কারো শরীরে ঢুকতে পারলে সে পুরো পাগলের মতো শুধু পানি খুঁজে যায়। আর একটা সময় পর ওই প্যারাসাইটটা যখন তার শরীরের সমস্ত রক্ত চুষে নেয় তখনই সে মারা যায়। তো সন্ন্যাসীরা যখন জম্বিকে পানি থেকে উঠানোর চেষ্টা করছিল তখনই সেখানে ওই সাপটা আর কিছু বুঝে ওঠার আগেই জম্বিকে পানি নিচে টেনে নিয়ে যায়। ওই সন্ন্যাসীটা এখানে কিছুই করতে পারে না, শুধু অসহায়ভাবে তাকিয়ে দেখে তার চোখের সামনে দিয়ে কিভাবে আরো একজনকে অ্যানাকোন্ডাটা টেনে নিয়ে গেল। কিন্তু এখন তো তাদের কাছে আর দুঃখ করার সময়টুকুও নেই। দ্রুত তাদের এই জায়গা ত্যাগ করতে হবে। এখান থেকে এরপর খুব দ্রুত তারা একটা নদীর ধারে এসে পৌঁছায়। তবে এখান থেকে সামনে যেতে হলে এখন তাদেরকে এই নদীটা পার হতে হবে। কিন্তু পানির মধ্যে নেমে এই ছেলেটা তখন টের পায় যে কিছু একটা নড়াচড়া করছে। পুরো দলটাই তো তখন ভয়ে আবারও থমকে যায়। আর আস্তে আস্তে দেখা যায় যে নিচে বিশাল আকৃতির কিছু একটা রয়েছে, কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে তো আর সামনের দিকে এগোনো যাবে না। তাই বেশ ভয়ে ভয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই ওই সাপটা পানির মধ্য থেকে উঠে সন্ন্যাসীকে পুরো পিছিয়ে ফেলে। সবাই তো এটা দেখে ভয়ে সেখান থেকে সরে দাঁড়ায়, কিন্তু টিউলান চুপ করে থাকতে পারে না। সে ওখানে থাকা একটা লাঠি দিয়ে চেষ্টা করতে থাকে কোনো মতে সাপটাকে সরানোর, কিন্তু এত বড় একটা সাপের সঙ্গে তো আর ছোট্ট লাঠিটা নিয়ে লড়াই করা যাবে না। তাই সে শুধু অসহায়ভাবে দেখতেই থাকে। আর তাদের চোখের সামনে ওই সাপটা সন্ন্যাসীটাকে পুরো আস্ত গিলে ফেলে। এখন তাদের গ্রুপে আর মাত্র 6 জন লোকই বেঁচে আছে। আর অনেকটা জার্নি করার পর শেষমেশ তারা ক্রিয়েটরের ওই নৌকায় পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর ক্রিয়েট তার কথা মতো প্রথমে এলেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। সবাই তো ভাবছিল যে অবশেষে তারা এবার বোধহয় বাড়িতে ফিরতে পারবে, কিন্তু ঠিক তখনই ক্রিয়েট আর লুয়াং তো তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। বন্দুক বের করে সবাইকে জিম্মি করে নেয়। তাদের প্ল্যান হলো এই মোটা লোকটা আর বাচ্চা ছেলেটাকে টোপ বানিয়ে সাপটাকে এখানে টেনে আনা, আর বাকিদেরকে তারা সেখানে বেঁধে রাখে। এলের তো যে কোনো ভাবে এখান থেকে মুক্তি পেতে হবে।
তাই এরপর সে ক্রিয়েটকে সিডিউস করার চেষ্টা করে। ক্রিয়েট তখন তার ফাঁদে পা দিয়ে দেয়, আর এলের একটু কাছে যেতেই যখন সে হাতের বাঁধনটা খুলে দেয় তখনই এলে তার কোমর থেকে বন্দুক নিয়ে তার দিকে তাক করে। কিন্তু এলে তো ঠিকভাবে বন্দুক চালাতেই জানে না, তাই ক্রিয়েট এরপর আবারও তাকে ধরে ফেলে। তবে এতক্ষণে টিউলান তার হাতের বাঁধন খুলে ফেলেছে, আর এরপর তারা দুজন মিলে একসঙ্গে ক্রিয়েটের উপর আক্রমণ করে। এদিকে ওই অ্যানাকোন্ডা তো গন্ধ শুকতে শুকতে আবার তার শিকারের জন্য চলে আসে, মানে যেখানে মোটা ছেলেটা আর বাচ্চা ছেলেটাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এসেই তো সে বিশাল একটা হাঁ করে, মানে এদের দুইজনকে সে একসঙ্গে গিলে ফেলতে চায়। তবে ঠিক ওই সময় সেখানে আর একটা সাপ চলে আসে। সে এসেই তো প্রথমে লুয়াংকে ধরে ফেলে, কারণ লুয়াংই সেখানে দড়ি ধরে দাঁড়িয়েছিল। ওই সাপটা লুয়ানকে ধরা মাত্রই সেই দড়িটা নিচে পড়ে যায়, আর তারা দুইজন মানে মোটা ছেলেটা আর বাচ্চাটা একটা জালের মধ্যে আটকে যায়, আর এই যাত্রার মতো ওই অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে টিউলান আর এলে তো কোনোভাবে ক্রিয়েটকে কাবু করতে পারে না, উল্টো ক্রিয়েট আবার এলেকে সেখানে মেরে ফেলতে থাকে। টিউলান তার সমস্ত শক্তি দিয়ে ক্রিয়েটকে ধাক্কা মারে, যার কারণে ক্রিয়েটের তো মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে পড়ে, আর ওরা দুজন তখন ছুটে যায় বাকিদেরকে বাঁচানোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্রিয়েটের জ্ঞান ফিরে আসতে সে ওদের কাছে চলে আসে। তবে ঠিক তখনই দেখা যায় ওই সাপটা পেছন থেকে এসে এবার ক্রিয়েটকে ধরে নিয়ে যায়, আর তাদের এই ধাক্কাধাক্কির মাঝে এলে সেখানে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই টিউলানের কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এলের মৃত্যুতে সবাই সেখানে পুরো ভেঙে পড়ে, কিন্তু নিজের জীবন বাঁচাতে হলে তো এখান থেকে বেরোতে হবে। তারা সবাই ওখান থেকে ক্রিয়েটের ওই নৌকাটাতে উঠে পড়ে, কিন্তু যখনই তারা ওখান থেকে নৌকাটা নিয়ে বেরিয়ে যাবে তখন ওই মোটা লোকটাকে পেছন থেকে কেউ একজন ট্রাঙ্কুইলার দিয়ে গুলি করে, আর দেখা যায় যে ক্রিয়েট এখনো মরেনি, অ্যানাকোন্ডার হাত থেকেও বেঁচে গিয়েছে। এরপর তাদের তিনজনকে সে আবারও ধরে নিয়ে আসে ওই সাপটার টোপ হিসেবে ব্যবহার করার জন্য। ক্রিয়েট ওদের তিনজনকে বেঁধে সেখানে সাপদের জন্য ফাঁদ পাতে, আর কিছুক্ষণের মধ্যে ওই বিশাল সাপটা সহ আরো 3টা সাপ সেখানে চলে আসে। কিন্তু এই বিশাল সাপ মানে অ্যানাকোন্ডাকে দেখে তো বাকি 2টা সাপ ওখান থেকে তখনই পালিয়ে যায়, আর বাকি যে একটা সাপ থাকে তাকে অ্যানাকোন্ডা সেখানেই খেয়ে ফেলে। এই অ্যানাকোন্ডাকে দেখে তারা তিনজন সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর ভাবে যে আর বোধহয় তারা বাঁচতে পারলো না। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা ক্রিয়েট তো অ্যানাকোন্ডাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন পর হয়তো তার আশাটা পূরণ হবে। এই অ্যানাকোন্ডাটা এরপর তাদের তিনজনকে পুরো শরীর দিয়ে জড়িয়ে ফেলে। এরপর মুখ খুলেই যখনই তাদেরকে গিলে ফেলতে যাবে তখনই ক্রিয়েট ওই ফাঁদে রশি ধরে টান দেয়, যার কারণে অ্যানাকোন্ডা সহ তারা তিনজনে ওই জালের মধ্যে আটকে যায়। ওই অ্যানাকোন্ডাটা নিজেকে ছাড়ানোর জন্য এরপর তার দাঁত দিয়ে ওই জালের রশিগুলো কেটে ফেলে, আর সেটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে ক্রিয়েট তো ওই দড়ি ধরে এখনো টেনে যাচ্ছে, কিন্তু অ্যানাকোন্ডার শক্তির সাথে তো আর সে পেরে উঠবে না। অ্যানাকোন্ডা যখন তার সমস্ত শক্তি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে তখন ক্রিয়েট তো উল্টো ওই দড়িটা ধরে টান দেওয়ার কারণে 2টা গাছের মধ্যে আটকে যায়। সে কোনোভাবেই ওখান থেকে বের হতে পারছিল না। এরপর ওই অ্যানাকোন্ডাটা সেখানে গিয়ে ক্রিয়েটকে ভালো করে পেঁচিয়ে ধরে। এদিকে তারা তিনজন তখন নিজেদের জাল থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কারণ তারা ভালো করেই জানতো ওই সাপটা ক্রিয়েটকে মারার পর তাদের কাছেই আসবে। কিন্তু তাদের আসলে এমন ভাবে দড়ি দিয়ে বাঁধা ছিল যে কোনোভাবেই তারা সেখান থেকে বের হতে পারছিল না। তখন এই ছোট্ট ছেলেটা নিজের দাঁত ব্যবহার করে অনেক কষ্ট করে দড়িটাকে কাটতে থাকে। এই দড়িটা কাটতে গিয়ে তার মুখ থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে আসে, কিন্তু এটা ছাড়া তো তাদের কাছে আর কোনো উপায় নেই। আর অন্যদিকে তো সেই অ্যানাকোন্ডাটা ক্রিয়েটকে এইবার আস্তই গিলে ফেলে। ওই বাচ্চাটা এতক্ষণে তার দাঁত দিয়ে দড়িগুলো কেটে ফেলেছে। প্রথমে নিজে ওখান থেকে বের হয়ে বাকি দুজনকেও সেখান থেকে ছাড়িয়ে ফেলে। তারা তিনজন তো সেখান থেকে দ্রুত আবার নৌকাটার দিকে যেতে লাগে, কিন্তু ক্রিয়েটকে মেরে ফেলার পর তো অ্যানাকোন্ডাটা এবার তাদেরকে তাড়া করতে থাকে। এটা দেখে তারা তিনজন তখন একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এই বাচ্চাটা যখন ভয় পেয়ে তাদের থেকে আলাদা হয়ে যায় এবং একটা কাঠের বাক্সের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, ঠিক তখনই দেখা যায় অ্যানাকোন্ডাটা ওই কাঠের বাক্সের মধ্যে ঢুকে গিয়েছে বাচ্চাটাকে মেরে ফেলার জন্য। বাচ্চাটা তো ভয় পেয়ে অন্য দিক থেকে বের হতে যায়, কিন্তু ওই কাঠের বাক্সের মুখ ছিল অপর পাশ থেকে বন্ধ। তাই ভয় পেয়ে এবার সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। চিৎকারের আওয়াজ শুনেই তো টিউলান বাইরে থেকে ওই বাক্সটা ভেঙে বাচ্চাটাকে বের করে নিয়ে আসে, মানে পুরো সাপের মুখ থেকে সে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে আসে। এরপর তারা আবার ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই পুরো জঙ্গলটাই তো আসলে অ্যানাকোন্ডার দখলে। এই জন্যই তারা ভালো করে বুঝতে পারছিল মৃত্যু হয়তো বা তাদের সন্নিকটে। তাও নিজেদের
জীবন বাঁচানোর জন্য এরপর তারা আবারও একটা গাছের নিচে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যানাকোন্ডা তাদেরকে আবারও খুঁজে পেয়ে যায়। তারা সেখানে দাঁড়িয়ে তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু যখনই অ্যানাকোন্ডা তার বিশাল আকৃতির ওই মুখটা খুলে তাদেরকে গিলে ফেলতে যাবে, তখন একটা ধারালো লোহা তার মুখ বরাবর শরীরের মধ্যে ঢুকে যায়। আসলে এই ফাঁদটা আগেই ক্রিয়েট তৈরি করে রেখেছিল অ্যানাকোন্ডাকে ধরার জন্য। এই তিনজন তো বিশ্বাসই করতে পারছিল না যে অবশেষে তারা এই ভয়ানক অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচতে পেরেছে। কিছুক্ষণ ধরে তারা অবাক হয়ে শুধুমাত্র অ্যানাকোন্ডার বিশাল দেহটাকে দেখতে থাকে। এরপরে ক্রিয়েটের ওই নৌকাটা নিয়ে দ্রুত এই জঙ্গলটা ত্যাগ করে। আর আমাদের আজকের এই ভয়ঙ্কর সাপময় গল্পটা এখানেই শেষ হয়ে যায়।